জীবন আমাদের প্রতি মুহূর্তেই নতুন প্রশ্নের মুখে ফেলে দেয়, কিন্তু সর্বদা সেই প্রশ্নের মান খুব একটা সহজ হয় না। আজকের গল্পে অতীন্দ্রও চলেছে 3 পুরুষ ধরে অমীমাংসিত থাকা এক প্রশ্নের উত্তর দিতে। সফল কি সে হবে? শুনছেন শ্রী পার্থসারথী পরামানিকের লেখা বাগানবাড়ি রহস্য। এর আগেও লেখকের বহু গল্প আমরা পরিবেশন করেছি। শুরু হচ্ছে আজকের গল্প, বাগানবাড়ি রহস্য। তাহলে শোনো তবে। সেবার আমি গেছিলাম আমার এক বন্ধু সমীরের মামার বাড়ি, শিবগাজনের মেলায়, জামতারা জেলার শান্তিপুরে, এখন ঝাড়খণ্ডে। তো ওখানে গিয়ে শুনলাম অজয় নদীর পাশে একটা শালমহুয়ার জঙ্গল আছে। ওখানে সন্ধ্যের পর কেউ গেলে নাকি আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। হয় পরদিন তার মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়, না হলে সে পাগল হয়ে যায়। হরিদার চায়ে শেষ চুমুক দিয়ে সেটা পাশের টেবিলে নামিয়ে রেখে স্টিলের কৌটো থেকে একটা বড় এলাচ মুখে পুরে বললেন রমণী দাদু। রমণী দাদু মানে রমণী রঞ্জন রায়চৌধুরী। তিনি আমাদের সকলের দাদু। তিনি যেদিন আমাদের ক্লাবে আসেন সেদিন আমাদের ক্লাবে বসে যায় দাদুর গল্পের আসর। তার গল্পের মায়াজালে আমরা সবাই যেন আটকা পড়ে গেছি, আর এই মায়াজাল কেটে বেরোনোর কোনো ইচ্ছেও আমাদের নেই। আমার তখন কত বয়স, এই 27-28 হবে বলে চললেন রমণী দাদু। তো পুজোর মেলা মিটতেই আমি চেয়েছিলাম বাড়ি ফিরে আসতে, কিন্তু এই সময় আমার পরিচয় হয় অতীন্দ্রের সাথে। অতীন্দ্র নারায়ণ রায়। বয়স আমার মতোই, বা ওই 2-3 বছরের বড় হবে। চেহারা দেখে বোঝার জো নেই। লম্বা, ফর্সা, স্বাস্থ্যবান চেহারা। চাল চলন আর হাবভাবে বেশ একটা কোমলতা আর আভিজাত্য মেশানো। লোকে বলে নাকি ওর চেহারার সাথে ওর ঠাকুরদার চেহারার খুব মিল আছে। ওর ঠাকুরদা একসময় এ তল্লাটের ডাক সাইডে জমিদার ছিলেন। পাশের নারায়ণগড়েই তাদের জমিদার বাড়ি, বৈকুণ্ঠ। বেশ কয়েক বছর আগেই লোপ পেয়েছে জমিদারি প্রথা। তবু তার স্মৃতিটুকু এখনো এখানে ওখানে বেশ দৃঢ়ভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনো এখানকার যে কোনো বড় অনুষ্ঠানের শুভ সূচনা হয় তাদের বংশের কারোর হাত দিয়ে। বর্তমানে অতীন্দ্ররা পাটনায় থাকে। কয়েকজন চাকর বাকর আর একজন কেয়ারটেকার সবকিছু দেখাশোনা করে। এই স্থানটিতে কিছু বাঙালি, বিহারি আর কিছু সাঁওতাল আদিবাসী গোষ্ঠীর বসবাস। কিভাবে একটা বাঙালি পরিবার এখানে তাদের জমিদারি গড়ে তুলেছিলেন সে এক বিশাল কাহিনী। অতীন্দ্রের ঠাকুরদা মহেন্দ্র নারায়ণ রায় এক জাঁজরেল জমিদার ছিলেন। তার প্রতাপে এক সময় এ তল্লাটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ইংরেজদের সাথেও তার বিশেষ সুখ্যাতি ছিল। লোকে বলে তিনি নাকি একসময় হেতমপুরের মহারাজা রামরঞ্জন চক্রবর্তীর সামান্য একজন নায়েব ছিলেন। তারপর নিজের বুদ্ধি আর কৌশলে এত বড় জমিদারি দাঁড় করিয়েছিলেন। তবে তিনি যে খুব ভালো মনের মানুষ ছিলেন এমন দুর্নাম ছিল না। বাইজি মেয়ে মানুষের প্রতি তার একটা আদিম দুর্বলতা ছিল। আসলে সেই সময় কিছু মহাপ্রাণ ব্যক্তিদের বাদ দিলে বেশিরভাগ জমিদারদের এই বিশেষ বাজে খরচটি ছিল তাদের ঐশ্বর্য প্রদর্শনের একমাত্র মাধ্যম। যাই হোক, পয়লা বৈশাখের দিন অতীন্দ্রের আমন্ত্রণে বৈকুণ্ঠে গেছিলাম আমরা। বৈকুণ্ঠপুরী দেখে একটা কথা অনায়াসে বলাই যায়, মহেন্দ্র নারায়ণ রায় মানুষ হিসেবে যেমনই হন না কেন
তিনি একজন অত্যন্ত শৌখিন এবং শিল্প অনুরাগী মানুষ ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। ঝকঝকে বৈঠকখানায় বসে ওই শালবনির জঙ্গলটা নিয়েই কথা হচ্ছিল। ওই জঙ্গলটার কাগজে কলমে মালিক নাকি অতীন্দ্র রায়। ওখানে নাকি একসময় তার ঠাকুরদার প্রিয় বাগান বাড়ি খনিকা ছিল। তার মতে জঙ্গলটা যাতে তারা বেচে দিতে না পারে, তার জন্যই পাশের আদিবাসী গ্রামের লোকেরাই এইসব আজগুবি কথাগুলো ছড়িয়েছে। অথবা হয়তো ওই জঙ্গলে কিছু হিংস্র জন্তু আশ্রয় নিয়েছে। ওই জঙ্গলটা একবার সচক্ষে ঘুরে দেখার ইচ্ছে অতীন্দ্রের বহুদিনের, কিন্তু প্রতিবারই তার মা সাথে আসেন, আর তিনি ওখানে যাওয়ার ব্যাপারে ঘোরতর বিরোধী। তাই আর যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ সমীর আমাকে বলে বসল, একবার সেই জঙ্গলটা ঘুরে আসবি নাকি? আমি বললাম, আরে খামোকা এর মধ্যে জড়ানোর কি দরকার? অতীন্দ্র তীর্যক সুরে বলল, কেন, ভয় পেয়ে গেলে নাকি? কথাটায় আঁতে ঘা দিল আমার। তখন আমার সবল সুঠাম দেহ, বুকে অসীম সাহস আর সদ্য বন্দুক চালনাতেও বেশ সুনাম অর্জন করেছি। তাই আমি এইসব গ্রাম্য গাল গল্পকে আর কল্পিত হিংস্র জন্তুর ভয়কে বিশেষ তোয়াক্কা করব এ আশা করাই মূর্খামি। তবে এটা বেশ বুঝতে পারছি, এবার মা সাথে না আসায় অতীন্দ্রের ওখানে যাওয়ার ইচ্ছে 16 আনা, কিন্তু মন মতো সাথী না পাওয়ায় সেই ইচ্ছে পূরণ করা যাচ্ছিল না। তাই আমাকেই এভাবে তাতাচ্ছে। আমিও রাজি হয়ে গেলাম। ঠিক হলো, কাল সকাল সকাল আমরা অতীন্দ্রের বাড়িতে আসব, তারপর তৈরি হয়ে শালবনির জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। পরদিনটা ছিল 2রা বৈশাখ। আমরা খাওয়া দাওয়া সেরে বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম। অতীন্দ্রদের জিপ গাড়িটা করেই আমরা রওনা দিলাম মিনিট 15-র মধ্যেই। কাঁকুড়ে পথ দিয়ে আমরা অজয় নদীর এক পাশে সেই ভুতুড়ে জঙ্গলটায় পৌঁছে গেলাম। তখন রোদ বেশ উঠেছে। আমাদের গাড়ি জঙ্গল সংলগ্ন একটা সাঁওতাল গ্রামে ঢুকে পড়তেই জনা কয়েক যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন আমাদের দেখেই অদ্ভুত বাংলা উচ্চারণে জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনারা? তারপর আমাদের মুখে সব শুনে ইতস্তত হয়ে বলতে লাগলো, খেপেছেন নাকি? এই জঙ্গল অচেনা লোকের কাছে খুব খতরনাক। রাস্তা ঠাওর করা একই খুব কঠিন, আর সন্ধ্যের পর তো এখানে থাকা মানে চরম বিপদ ডেকে আনা। কিন্তু তোরা আদিবাসীরাই তো এই জঙ্গলটাকে ভুতিয়ে বানিয়ে রেখেছিস। কি আছে আর কি নেই সেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। আমার কাছে বন্দুক আছে, আর এই ছেলেটিও বন্দুক চালাতে ওস্তাদ। আমি এই রকমই একটা ছেলে চাইছিলাম। তাছাড়া জমিদারি গেলেও এই জায়গাটা এখনও আমাদের, তাই এর ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমাদের। আচ্ছা আচ্ছা, আমি আপনার ইরাদা বুঝে গেছি। তারপর আমার দিকে ঘুরে বলল, একদম কিন্তু এর ফাঁদে পা দিও না। এই জায়গাটা এদের পূর্বপুরুষদের ঠিকই, কিন্তু বন কারোর তো নিজের সম্পত্তি নয় না। এই বনের শাল, মহুয়া, কেন্দু গাছের ওপর নির্ভর করে আছে আমাদের সারা গ্রাম। এরা বহুদিন ধরে চেষ্টা করছে এই বনের গাছ কেটে সব বিক্রি করে দেওয়ার, কিন্তু কিছু অশরীরী আত্মা ঘুরে বেড়ায় এখানে, যারা এই শালবনির জঙ্গলকে রক্ষা করে আছে। সব কিছু না জেনে এই জঙ্গলে প্রবেশ করা ঠিক নয়। তোমরা যদি ভালো চাও তো ফিরে যাও এখান থেকে। তার মানে তোরাই এই অপবাদগুলোকে ছড়াচ্ছিস? আমরা কিছু করিনি, আমরা জঙ্গলকে শুধু পুজো করি। তবে এই জঙ্গলে একটা কিছু আছেই আছে, তাই বারবার বলছি লোভ না করে ফিরে যান এখান থেকে।
আমারও মনে হয়েছিল জানিস, জঙ্গলকে বাঁচাবার জন্য এরাই এগুলো রটিয়েছে, যাতে জঙ্গলটা অতীন্দ্ররা বেচে দিতে না পারে। তাই হয়তো ভৌতিক কার্যকলাপ সম্পূর্ণ মিথ্যে। আর অযথা এই বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে লাভ নেই। আমি অতীন্দ্রকে বললাম, আর এসব ঝামেলায় পড়ার দরকার নেই, চলো বাড়ি ফিরে যাই। সে আমাকে এক পাশে টেনে নিয়ে গেল। তোমাকে সব কথা জানানো হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জঙ্গলটা বেচার ইচ্ছা নিয়ে এখানে আসিনি। শোনো, তবে সব কথা তোমাকে আমি খুলেই বলি। এ ব্যাপারে আমি বিশেষ কিছুই জানতাম না। গত বছর বাবার মৃত্যুর পর ঘরদর গোছাতে গিয়ে তার একটা পুরানো ডায়েরি আমি পাই। সেখান থেকেই সব কিছু জানতে পারি। তারপর থেকে যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি তাই তোমাকে বলছি। তোমায় তো আমি আগেই বলেছি, এই জঙ্গলের একটা জায়গায় আমার ঠাকুরদার বিলাস ভবন ছিল, খনিকা। এখানে কয়েকজন বাইজি থাকতো, আর কয়েকটা চাকর, আর সঙ্গে জনাদশেক লেঠেল। ঠাকুরদা মাঝে মাঝে পালকি করে এখানে আসতেন। অজয় নদীর পাড়ে এই জায়গাটা তাঁর খুব প্রিয় ছিল। তারপর হঠাৎ একদিন ঠাকুরদা বিশেষ একটি কাজে কলকাতায় যাওয়ার সময় বহুমূল্য কয়েকটা হিরে পুটলিতে ভরে গোপনে রাখতে দিয়েছিলেন তার প্রিয় এক বাইজি মালতীবালাকে। কিন্তু ব্যাপারটা গোপন থাকেনি। কেউ বলে অতর্কিতে নাকি ডাকাত হামলা করে। তারপর কি হয়েছিল কেউই জানে না। আর সেই বাইজিকে ওই ঘটনার পর থেকে পাওয়া যায়নি। অনেককেই বলতে শোনা গেছে যে এই ঘটনার মূলে সেই বাইজিই ছিল। আর পরদিন সকলের মৃতদেহ পড়েছিল সারা বাগান বাড়ি জুড়ে। তার মানে হয় ঘটনাটি সাজানো ছিল, নয়তো এই বাইজিটাকে হত্যা করা হয়েছিল। কিন্তু মালতীবালার মৃতদেহ কোথাও পাওয়া যায়নি। ঠাকুরদা মালতীবালাকে বড়ই ভালোবাসতেন আর বিশ্বাসও করতেন। তিনি এর আগেও অনেকবার এরকম করেছিলেন, কিন্তু মালতীবালা কখনো বিশ্বাসঘাতকতা করেনি। এই ঘটনার পর আর বেশি দিন বাঁচেননি ঠাকুরদা। আগে করেনি বলে যে আর কখনো করবে না তা তো নয়। হয়তো তখন সুযোগ ছিল না। যে আক্রমণ করেছিল সেও হয়তো ডাকাত ছিল না, ছিল ওই মালতীবালার কোনো কাছের লোক। সেই হীরের টাকা নিয়ে হয়তো তারা নতুন করে কোনো সুখের সংসার পেতেছে। সারা জীবন কারো দাসী হয়ে থাকতে কারই বা পছন্দ হয়? হ্যাঁ, আমাদেরও তাই মত। এদের বিশ্বাস করেই ঠাকুরদা মূর্খামি করেছিলেন। তবে ঠাকুরদার বিশ্বাস ছিল তার মালতী কখনো অন্যায় করতে পারে না। হিরে চুরিতে তিনি যতটা না আঘাত পেয়েছিলেন তার থেকে অনেক বেশি আঘাত হয়েছিল মালতীবালার বিশ্বাসঘাতকতায়। ওই ঘটনার কিছু দিনের মধ্যেই ঠাকুরদা মারা যান। সেই বিলাস ভবনও চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। ওই ভবনের বাসিন্দারা আর কেউ বেঁচে ছিল না। একসাথে এতগুলো লোকের অপমৃত্যু ঘটেছিল ওই ঘরে, তাই ভয়ে কেউ আর ওপাশে যেত না। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। সেই পরিত্যক্ত বাগানবাড়িকে ঘিরে গজিয়েছে এই ঘন জঙ্গল, আর দিকে দিকে ছড়িয়ে পড়েছে নানান আজগুবি গল্প। তাহলে এতদিন এ ব্যাপারে কেউ কিছু করেনি কেন? আসলে ব্যাপারটা বেশ জটিল। কোনো তথ্য প্রমাণ কারোর কাছেই ছিল না, আর ওই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীরও খোঁজ মেলেনি। সেই বাইজি যে কোথায় তার হদিশও পাওয়া যায়নি। আর ওই ডাকাতগুলো পড়ার ঘটনা যদি সত্যি হয় তবে তারও কোনো পরিচয় পাওয়া যায়নি। আর সেই হীরের কথা কোনোদিনও প্রকাশ্যে আসেনি। ফলে সম্পূর্ণ ঘটনাটা ধামাচাপা পড়ে যেতে বেশি সময় লাগেনি। ঠাকুরদার মৃত্যুর প্রায় 10 বছর পর আমার জন্ম। তবু এই সমস্ত কেচ্চা কেলেঙ্কারি থেকে দূরে রাখতেই ছোট থেকেই আমাকে পাটনায় মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই লেখাপড়া শেখা, বড় হয়ে ওঠা। বাবা ছিলেন সাহিত্যপ্রেমী মানুষ। তিনি ঝগড়া ঝামেলা থেকে শত হস্ত দূরে থাকতে চাইতেন। ইংরাজিতে তিনি কীরকম সাবলীল ছিলেন তা তার লেখা ডায়েরিগুলো আর তার লাইব্রেরির কালেকশনগুলো দেখলেই আন্দাজ করা যায়। তাছাড়া ঠাকুরদা যা সম্পত্তি রেখে গিয়েছিলেন
তারপর আর ওই কটা হীরের জন্য হাপিত্তেশ করার মতো কিছুই ছিল না। তবু আমি কেন খোঁজ করতে চাইছি জানো? নিছক কৌতূহল। বাবার লেখা ওই ডায়েরিটা পড়ে কেমন একটা রহস্যের গন্ধ পেয়েছি। একটা অ্যাডভেঞ্চারের অদম্য নেশা পেয়ে বসেছে আমায়। সেই হীরের খোঁজ আর পাওয়া যাবে না জানি, কিন্তু ঠাকুরদার সেই বিলাস ভবনটা যে কোথায় সেটা একবার সচক্ষে দেখার খুব ইচ্ছে। আজ কি সেটা একই রকম আসে, নাকি কালের সাথে সেটা মিলিয়ে গেছে? এখন তোমরা যদি না যেতে চাও তো আমি একাই যাব। না না, তার আর দরকার হবে না। এতটা যখন এসেছি তখন একবার মহেন্দ্র নারায়ণ রায়ের বিলাস ভবনটা দর্শন করেই যাব। নাও, গাড়ি থেকে বন্দুক আর দরকারি জিনিসপত্রগুলো তুলে নাও। হ্যাঁ, দাঁড়াও, তবে একটা কথা, এদের সামনে তোমাকে কথা দিতে হবে। এই জঙ্গল বর্তমানে আশেপাশের গ্রামগুলোর রুজি রুটির সংস্থান হয়েছে। অকারণে তুমি তাদের নিরাশ করবে না। বেশ, তাই হবে। জিপ থেকে বন্দুক আর দরকারি জিনিসপত্রগুলো তুলে নিলাম আমরা। সমীরও একটা নিয়েছে, যদিও বন্দুক চালাতে সে সিদ্ধহস্ত নয়। সেই ছেলেটির নাম বীরসা। অতীন্দ্রের কথা শুনে সে খানিকটা নরম হলো। সেও আমাদের সাথে যেতে চাইল। বীরসা বলল, কর্তামশাই আমাদের অনেক উপকার করেছেন। গিন্নিমা আসেননি? উনি হয়তো আমাদের চেনেন না, কিন্তু আমরা তো ওনাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। না, তাছাড়া এখানে রাস্তাঘাট আপনারা কেউই তেমন চেনেন না। অগত্যা সেও চলল আমাদের সাথে। আর যাবার আগে ওদের খুব জাগ্রত দেবতা, কি যেন নাম, ওই মারাংবুড়ু, হ্যাঁ মারাংবুড়ুর নামে একটা করে কালো পেঁচানো সুতো আমাদের কবজিতে বেঁধে দিল। প্রত্যাশা মতো অতীন্দ্র বাধা দিয়েছিল, কিন্তু গ্রাম্য ছেলেটির সরলতায় আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। তাই আমার কথা মতো সবাই রাজি হলো। কারো বিশ্বাসে আঘাত দেওয়া মোটেও ভালো কথা নয়, যখন তাতে কারো কোনো অনিষ্ট হচ্ছে না। গুণীজন বলেছেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জঙ্গলটা দেখে আমার আর 5টা সাধারণ জঙ্গলের মতোই লাগলো। তেমন ভয়ের কিছু মনে হলো না। প্রকৃতির কি অদ্ভুত খেলা! এতগুলো মৃতদেহ পড়ার পর যে জায়গাটা বহুদিন পরিত্যক্ত হয়ে পড়েছিল, আজ সেটাই বনভূমিতে পরিণত হয়ে কত মানুষের জীবন জীবিকার সাধন হয়ে দাঁড়িয়েছে। এ বিশ্বে কোনো কিছুই বোধহয় শূন্য থাকে না। খানিক ভেতরে যেতেই আমরা একটা পাতার কুটির দেখতে পেলাম। বীরসা বলল, এটা পাগলা বুড়ার ঘর। বুড়া এই জঙ্গলেই থাকে। গ্রামের লোকেরা কিছু খাবার দিয়ে যায়। সে হাঁড়িয়া মহুয়া খায় আর এখানেই পড়ে থাকে। আমি বললাম, ভূতে ওর কিছু অনিষ্ট করে না? অনিষ্ট যা হওয়ার তা তো হয়ে গেছে অনেক আগে। আর এই তো সবে জঙ্গলে শুরু। আমাদের যেতে দেখেই বুড়ো ডাক দিল, তোরা কোথায় যাবি? হ্যাঁ, বুড়োর বয়স 70-এর ওপরে। গায়ের রং কালো, চামড়াটা খানিক ঝুলে পড়েছে, মাথার চুল সব সাদা, পরনে কেবল হাঁটুর উপরে একটা লালচে ধুতি। তবে চেহারা দেখে আন্দাজ করা যায় জোয়ান বয়সে বুড়ো বেশ ডাকাবুকো ছিলেন। অতীন্দ্রের এইসব ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। সে সমীরের সাথে এগিয়ে চলল। বীরসা চেঁচিয়ে উত্তর দিল, বাগান বাড়ি দেখতে। কথা শুনে বুড়োর চোখ দুটো হঠাৎ বড় হয়ে স্থির হয়ে গেল। তারপর তাদের নিজস্ব ভাষায় বীরসাকে কাছে ডেকে কিছু বলল।
পরক্ষণেই আমাকে বলল, যা বাড়ি যা, ওই বাগান বাড়ি ভুতিয়া আছে। আচ্ছা, ওই বাগান বাড়ির কথা তোরা কেমনে জানলি? হ্যাঁ, লোক মুখে শুনেছি, তাই নিজের চোখে একবার দেখতে এসেছি। ওখানে যাস না, তোরা যাস না, ও বড় ভয়ঙ্কর জায়গা। আজও ওখানে মুজরা বসে, নাচ গান হয়। প্রতিদিন হয় না, কিন্তু যেদিন হয় সেদিন ওখানে কেউ যায় না। একটা পশু পাখিও ওদিকে পা মারায় না। সেদিন ওনারা আসেন, আমার কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি দেখেছি, তাদের কাল শুনেছি। ও বড় ভয়ঙ্কর জায়গা। তোরা ফিরে যা বাবারা, ফিরে যা, ফিরে যা বাবারা, ফিরে যা। বলে একটা মাটির ভাঁড় বার করে কি একটা তরল জিনিস চো চো করে মেরে দিল। অতীন্দ্ররা অনেকটাই এগিয়ে গেছিল। বুড়োর কথা তোয়াক্কা না করে আমরাও জোরে জোরে পা ফেলতে লাগলাম। চলতে চলতে বিরসা বলল, শুনেছিলাম বুড়া জুয়ান বয়সে একবার গিয়েছিল ওই বনের ভিতরে। তারপর থেকেই তো সে এই রকম আজে বাজে বকে, কেমন পাগল হয়ে গেছে। তারপর অতীন্দ্রের কাছে গিয়ে বলল, তাই বলছি, এইসব ঝামেলায় না গিয়ে বাড়ি চলুন না। গিন্নিমা এগুলো শুনলে ভীষণ রাগ করবে। অ্যাডভেঞ্চারের একটা আলাদা নেশা আছে। এতক্ষণে আমাদের তিনজনকেই সেই নেশা পুরো দস্তুর ঘিরে ফেলেছে। তাই ঠিক বেঠিক জ্ঞান আর আমাদের ছিল না। একবার সেই ভুতিয়া বাগান বাড়িটা দেখার লোভ আর সামলাতে পারছিলাম না আমরা। বিরসাকে বললাম, তুই চাইলে ফিরে যেতে পারিস। আমাদের নেশার জন্য তোর কোনো অনিষ্ট হোক আমরা চাই না। বিরসা কোমর থেকে একটা ছোরা বার করে বলল, আমরা জঙ্গলি আদিবাসী, ভয়কে সাথে নিয়ে বাস করি, আর আমি মোটেও ভীতু নই। আরও খানিকটা যেতেই জঙ্গল ঘন হতে শুরু করলো। মহুয়া ফুলের নেশা ধরানো গন্ধে চারপাশ মম করছে। সমীরকে আমি যতটা ভীতু ভেবেছিলাম, দেখলাম সে ততটা নয়, বেশ দর্পের সাথেই ঘুরে বেড়াচ্ছে। খালি ওর বন্দুক ধরার কায়দাটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল, তার সাথে আবার ভয়ও লাগছিল। কাকে গুলি করতে গিয়ে শেষে কাকে গুলি করে বসে। মারাং বুড়ো ওর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু সারাদিন খুঁজেও অতীন্দ্রের ঠাকুরদার সেই বাগান বাড়ির কোনো হদিশ পাওয়া গেল না। আমরা নিরাশ হয়ে একটা মহুয়া গাছের ছায়ায় বসে পড়লাম। অতীন্দ্র ব্যাগে করে কিছু শুকনো খাবার এনেছিল, তাই ভাগ করে খেলাম। অতীন্দ্র সমীর এই ফাঁকে একটু ধূমপান সেরে নিল। আমিও কৌটো থেকে একটা এলাচ নিয়ে মুখে পুড়লাম। জঙ্গলটা যে খুব বড় তাও নয়, তবে দুর্গম বটে। তিন পাশে বিস্তীর্ণ ধুধু মাঠ, আর এক পাশে অনেকটা দূরে অজয় নদীর সাদা সাদা বালির মাঝে একটা ক্ষীণ জলরেখা। আমার কেমন যেন মনে হতে লাগলো আমরা বেশি দূর এগোতে পারিনি, খালি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছি। সন্দেহ হয়ে আসছে, এবার ফিরে যাওয়াই ঠিক মনে হলো। রাতের বেলা এই জঙ্গলে ঘোরাফেরা মোটেও নিরাপদ হবে না। ভূত প্রেত না থাকুক, হিংস্র জন্তু জানোয়ার তো থাকতেই পারে, বা সাপ খোপো, কিন্তু ওই অ্যাডভেঞ্চার জিনিসটাই অন্যরকম। একবার চেপে বসলে হয় শেষ দেখে, নয়তো বড় সড়ো একটা ক্ষতি করে তবেই ক্ষান্ত হয়। আমরা ফিরলাম না। অতীন্দ্র সব ব্যবস্থা করেই এসেছিল। তিনজনে তিনটে টর্চ নিলাম, আর বিরসা একটা মশাল বানিয়ে সেটা ধরল।
আমরা এগিয়ে চলতে লাগলাম। আকাশে কৃষ্ণ অষ্টমীর আধখানা চাঁদ, সেই আলোয় গাছপালার ফাঁকে তেমন পৌঁছয় না। একটানা ঝিঝি পোকার ডাক, নানা রকম নিশাচর পশু পাখির ভয় ধরানো চিৎকার, শুকনো পাতার মর্মর শব্দ কিছুক্ষণের মধ্যেই পরিবেশটাকে সম্পূর্ণ অন্যরকম করে তুলল। দিনের বেলা সেই নিরীহ শালমহুয়ার জঙ্গলটাই এখন কেমন একটা ভয়াবহ প্রেতপুরীর মতো মনে হতে লাগলো। আমরা সবাই অতিরিক্ত সাবধান হয়ে অত্যন্ত সন্তর্পণে পা ফেলে এগিয়ে যেতে লাগলাম। আরও খানিকক্ষণ চলার পর ডালপালার ফাঁক দিয়ে ম্লান জ্যোৎস্নার আলোয় সত্যি সত্যি একটা ভাঙাচোরা ঘর চোখে পড়ল। এটাই কি তবে সেই বাগান বাড়ি খনিকা? আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে ঘরে ঢুকলাম। মাঝখানে একসময় একটা ফোয়ারা জাতীয় কিছু ছিল, আর তাকে ঘিরে বৃত্তাকার একটা বাড়ি, ছোট বড় পরপর অনেকগুলি কুঠুরি, ঝুল বারান্দা, কিন্তু সবই ভাঙাচোরা, ফাটল বেয়ে গজিয়ে উঠেছে নানা আগাছা। তবু আকৃতিটা বুঝতে অসুবিধা হয় না। আমরা ঘরগুলো ঘুরে ফিরে দেখতে লাগলাম। দূরে একদল শেয়াল একসাথে চিৎকার করে উঠল, আর কতকগুলো হায়না হো হো করে হেসে উঠল। একটা প্রকাণ্ড সাপ সাঁ করে চলে গেল আমাদের পায়ের পাশ দিয়ে। বুঝলাম, ভূতের থেকেও এই ভয়ানক প্রাণীদের থেকে বেশি সাবধানে থাকতে হবে আমাদের। ঘরগুলোর দরজা জানলা কিছুই প্রায় নেই, বেজে মোটা পুরো ধুলোর ময়লার পরত। স্থানে স্থানে পড়ে আছে মানুষের নানা জীবজন্তুর হাড় কঙ্কাল, আর কিছু ভাঙাচোরা আসবাবপত্র। কিছু বাদুর আমাদের দেখে ভুরভুর করে উড়ে গেল। একটা বিরাট হল ঘরের মতো জায়গা দেখলাম। ঘরটার গঠন আর এক কোণে গাদাগাদি করে কয়েকটা ভাঙাচোরা তানপুরা, হারমোনিয়াম, ডুগি তবলার দেহাবশেষ পড়ে থাকতে দেখে মনে হলো এখানেই হয়তো একসময় মুজরা বসত, গান বাজনার আসর জমত। আজ নিচে নরম মখমলের গালিচা নেই, আছে ধুলোর মোটা পরত। ওপরে রোশনাই ঝাড়বাতি নেই, আছে মাকড়সার চাল। না না নর্তকী, না কোনো শ্রোতা। প্রায় 40 বছর আগে ঘটা এক দুর্ঘটনার নীরব সাক্ষী এই ধ্বংসপ্রায় বাড়িটা। এত বছর পরও যে ঘরগুলো টিকে আছে এবং এত কিছু ভাঙাচোরা জিনিসপত্র এখানে ওখানে পড়ে আছে, তার কারণ অবশ্যই ওই ভুতিয়া বদনাম। আর তেমন কিছুই চোখে পড়ল না। অতীন্দ্র বেশ উৎসাহের সাথে সবকিছু নেড়ে চেড়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আমরা একটা উঁচু দাওয়ার উপর বসে পড়লাম। বাড়িটা সম্পর্কে একটা সম্যক ধারণা গড়ে তোলার চেষ্টা করছিলাম আমি। রাত তখন কটা জানি না। হঠাৎ একটা প্রকাণ্ড কালো মেঘ ওর থেকে উড়ে এসে আধখানা চাঁদটাকে ঢেকে ফেলল। বাড়িটা নিমেষে কালো চাদরে ঢাকা পড়ে গেল। সাথে সাথে আশেপাশের গাছ থেকে পাখিরা কেমন ভয়ে চাঁ চাঁ করে উড়ে যেতে লাগলো। ঘরের ভেতর থেকে বাদুড়গুলো পড়িমড়ি করে বেরিয়ে আকাশের দিকে উড়ে গেল। তাদের মধ্যে কয়েকটা আমাদের মুখের উপর এসে পড়ল, আর আমাদের হাত থেকে মশাল টর্চ লাইটগুলো ছিটকে পড়ে গেল। মশালের আগুন বার কয়েক দপদপ করে ওখানেই নিভে গেল। তারপর ঘন অন্ধকারে ঢেকে গেল সব কিছু। আমরা এদিকে অতর্কিত আক্রমণ থেকে বাঁচার জন্য পাশের একটা ভাঙা দেওয়ালের আড়ালে লুকিয়ে রইলাম। হঠাৎ বাইরের সব জন্তু জানোয়ারের ডাক থেমে গেছে। এমনকি একটা ঝিঁঝি পোকার শব্দও কানে এলো না। চারিদিক তখন নিস্তব্ধ,
আর ঘন অন্ধকারে ঢাকা। সমস্ত জঙ্গল যেন কারো আগমনের অপেক্ষায় তটস্থ হয়ে প্রহর গুনছে। হঠাৎ আমার মনে হলো একদল রমণী কল কল করে হাসতে হাসতে আমাদের পাশ দিয়ে সেই হল ঘরটার দিকে চলে গেল। তাদের অলংকারের সিঞ্জন, নুপুরের নিক্কণ আর কাকনের রিনিঝিনি শব্দ আমার কানে আসতে লাগলো। এক মন মাতানো অপরূপ অপার্থিব সুগন্ধে যেন দু চোখের পাতা বুঝে আসতে লাগলো, কিন্তু চোখে কিছুই পড়ল না। টর্চগুলো কোথায় পড়ে আছে আর এখন সেগুলো খুঁজে দেখতেও মন চাইল না। বীরসা দুর্বোধ্য ভাষায় কি সব বিড়বিড় করতে লাগলো। আমার আর সেদিকে কোনো কান ছিল না। খানিক বাদেই কানে এলো এক ক্ষীণ শব্দ। মনে হলো একটা পালকি এসে থামলো মাঝখানের ফাঁকা জায়গাটায়। সবই যেন স্পষ্ট বুঝতে পারছি, অনুভব করতে পারছি, অথচ চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না কিছুই। ভাবলাম একবার অতীন্দ্র সমীরকে ডাক দিই, কিন্তু এই সব ঘটনায় আমি এতটাই বিভোর হয়ে গেছিলাম যে কিছুতেই এই খোরটা কাটাতে মন চাইল না। আর আমার গলা দিয়েও কোনো শব্দ বার হলো না। একজন 40 ভদ্রলোক, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে সোনার ফ্রেমের গোল চশমা, বেরিয়ে এলেন পালকি থেকে। তার চেহারা দেখে আমি অবাক হলাম। মনে হচ্ছে যেন নকল গোঁফ লাগিয়ে আর সাজ পোশাক বদলে অতীন্দ্রই এসে দাঁড়িয়েছে। ইনি কি তবে মহেন্দ্র নারায়ণ রায়? একজন সালঙ্কানা রমণী হাসি মুখে তাকে অভিবাদন জানিয়ে সেই বড় হলঘরটায় নিয়ে গেলেন। হলঘরটার রূপ এখন সম্পূর্ণ পাল্টে গেছে। নিচে লাল মখমলের গালিচা, উপরে বাহারি লালচে ঝাড়বাতি। সেই সুদর্শন ভদ্রলোক একটা দুধ সাদা বিছানার উপর একটা বালিশে হেলান দিয়ে বসলেন। যদিও লালচে আলোয় সবকিছুই লালচেই লাগছে। একজন রমণী একটা সোনার পাত্রে সোনালি তরল ঢেলে ধরিয়ে দিল তার হাতে, আর ঝাড়বাতির ঠিক নিচে সেই আগের রমণী একটা তানপুরা নিয়ে বসলেন। আহ, কি অপরূপ তার সৌন্দর্য! যে কোনো মানুষ তার সৌন্দর্যে সহাস্যে বশীভূত হতে রাজি হবে, তবে সে রূপে উগ্রতা নেই, মাধুর্য আছে। কেমন একটা সময় আদায় করে নেবার মতো ব্যাপার আছে, আর চেহারায় কেমন একটা বাঙালি আনা আছে। ভদ্রলোককে আবার একবার অভিবাদন জানিয়ে তিনি তানপুরায় সুর তুললেন। গান ধরলেন। राज़े रची है आज उदासक, फिर भी मन क्यों लागे, कान्हा के बिन कैसे नाचू, कान्हा के बिन कैसे नाचू, मन ये सह ना पाए, यूं खोया है आज बसारा या कुल जमुना लागे। कान्हा रे तोरे बिन घन भागे, कान्हा रे तोरे बिन घन भागे। কি মিষ্টি তার গলা, তার মন মাতানো রূপ, না তার এই সুরেলা কণ্ঠস্বর। কোনটা বেশি সুন্দর তা স্থির করতে পারলাম না আমি।
আমি বিভোর হয়ে তার গান শুনছিলাম। যদিও সব কথা সমানভাবে আমার কানে এসে পৌঁছচ্ছিল না, তবুও সেই মনোমুগ্ধকর সঙ্গীত আমার কান দিয়ে একেবারে মরমে প্রবেশ করছিল। এভাবে কতক্ষণ চলেছে জানি না। ঘোর কাটল বিরসার ঠেলায়। ততক্ষণে চাঁদের উপর থেকে কালো মেঘটা সরে গেছে। আবার সেই হালকা নরম জ্যোৎস্নায় সবকিছু আগের মতো আলোকোজ্জ্বল হয়ে দৃশ্যমান হয়েছে। কি হলো? কোথায় সেই ভদ্রলোক? কোথায় সেই নর্তকী? সেই লোকজন সব এক নিমেষে কেমন কর্পূরের মতো গায়েব হয়ে গেছে। তবে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি? বিরসা একটা টর্চ জেলে আশেপাশে ফেলে উৎকণ্ঠার সাথে বলল, সমীরদা বেহুশ হয়ে গেছে, আর ছোট কথা তো নেই। জল টল দেওয়ার পর সমীরের জ্ঞান ফিরতেই সে চিৎকার করে উঠল, ভূত ভূত! আমরা তাকে আশ্বস্ত করলাম। বিরসা বিশেষ কিছু দেখতে পায়নি, তবে আশপাশ থেকে কিছু অশরীরীর আনাগোনা অনুভব করেছে আর শুনেছে নাচ গানের শব্দ। এতক্ষণ ভয়ে সে চুপটি করেছিল। তারপর সবকিছু মিটতেই হাতড়ে হাতড়ে টর্চগুলো খুঁজে বের করেছে। আর তারপরেই লক্ষ্য করেছে সমীরের জ্ঞান হারিয়ে উল্টে পড়া। আর অতীন্দ্র নেই। এ ভারী ঝামেলার কথা। অতীন্দ্র এই অন্ধকারে গেল কোথায়? আমরা সারা বাড়ি তাকে খুঁজতে লাগলাম। অতীন্দ্রের টর্চ বন্দুক এখনো আমাদের হেফাজতে। আগে যেভাবে ঘরগুলোর সাহসের সাথে ঢুকছিলাম, এখন আর সেরূপ পারলাম না। হাত পা নিজের অজান্তেই কেমন যেন কাঁপতে লাগলো। তবু মোটামুটি উপরের তলার সব ঘরগুলোই আমরা দেখলাম, কিন্তু অতীন্দ্রের কোনো চিহ্ন পাওয়া গেল না। ভারী মুশকিল হলো। আমরা ক্ষয়ে যাওয়া পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামলাম। হঠাৎ টর্চের আলোতে আমার চোখে পড়ল ডান দিকের শেষ প্রান্তে একটা ঘরের দরজার সামনে কি যেন একটা পড়ে আছে। ছুটে গিয়ে আলো ফেলে দেখলাম এক পাটি জুতো। আমরা তাড়াতাড়ি ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড় সড়ো, ছাদের অবস্থা বলার মতো নয়। মনে হচ্ছে এখনই বুঝি হুড়মুড় করে ঘাড়ের উপর পড়ল বলে। ঘরটা আর 5টা ঘরগুলোর মতোই, ধুলো আর আবর্জনাতে পরিপূর্ণ। তারই এক কোণে একটা ভাঙাচোরা চৌকি জাতীয় কিছুর পাশে দেখলাম অতীন্দ্র অচৈতন্য হয়ে পড়ে আছে। আমরা তাড়াতাড়ি গিয়ে তাকে তুলছি, এমন সময় মনে হলো পিছন থেকে আরো জনা কয়েক আগন্তুক আমাদের উপর নজর রাখছে। তাদের চোখ ভাটার মতো জ্বলছে। কিন্তু আমিও পোক্ত শিকারী। সাথে সাথে পেছন ফিরে জঙ্গলের নিস্তব্ধতা ভঙ্গ করে পরপর 2টি গুলি ছুড়লাম। তার একটা নির্ঘাত লোককে আঘাত করেছে, কারণ তারপরই হাইনার দল ছত্রভঙ্গ হয়ে দুদ্দার করে ছুটে পালালো। শুকনো পাতার উপর তাদের ছুটে যাওয়া শব্দ কানে এলো। তারপর টর্চটা তুলে আবার একবার চারপাশ ভালোভাবে দেখে নিলাম। না, আর কোনো ভয় নেই। অতীন্দ্রকে তুলে ফ্লাক্স থেকে জল নিয়ে তার চোখে মুখে দেওয়া হলো। সে জ্ঞান ফিরতেই বলল, ওদের ওদের মেরো না, ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও বলছি, বলে চিৎকার করে উঠল। আমি তার মুখ দেখে অবাক হলাম। মনে হলো যেন এই কয়েক ঘন্টায় তার বয়স কয়েক বছর বেড়ে গেছে। চোখের কোণে কালি পড়েছে, ঘাড়ের কাছেও একটা আঘাতের চিহ্ন। গায়ে হাত দিতেই বুঝলাম জাঁকিয়ে জ্বর আসাটা স্রেফ সময়ের অপেক্ষা। সে কোনো রকমে উঠে দাঁড়ালো, তারপর আবার বলল, ওরা ওরা কোথায় গেল? কোথায় গেল ওরা? এই তো এক্ষুনি এখানেই ছিল, কোথায় গেল? আমি জলের ফ্লাক্সটা ওর হাতে দিলাম। জল খেয়ে খানিক ধাতস্থ হয়ে সে বসল। বুঝলাম এই অবস্থায় তাকে চাপাচাপি করে কোনো লাভ নেই।
বিশ্রাম দরকার। পূব আকাশটা দেখলাম ফর্সা হয়ে আসছে, একটা লাল আভা ছড়িয়ে পড়ছে সারা আকাশ জুড়ে। অতীন্দ্রের মাথার পেছনে আর ঘাড়ের উপরে আঘাত লেগেছে। ভাঙা চোরা ছাদের একটা ছোট চাঙড় খসে পড়েছিল ওর উপর। বিরসা কিছু লতা পাতা সংগ্রহ করে হাতে করে পিষে নিয়ে সেখানে লাগিয়ে দিল। আমরা খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে নয়, সমীর আগে বিরসার কাঁধে ভর দিয়ে অতীন্দ্র আর আমি বন্দুক বাগিয়ে পিছু পিছু চলতে লাগলাম। ঘণ্টাখানেক চলার পর আমরা সেই পাগল বুড়ার ঝুপড়ির সামনে এসে উপস্থিত হলাম। সে আমাদের দেখেই তালি দিয়ে হাসতে লাগলো। বলেছিলাম না ওখানে যাস না, ও বড় ভয়ঙ্কর জায়গা। কে বলেছিলাম তো? সে আমরাও জানি। পৃথিবীর সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষই জানেন তারা যেখানে যাচ্ছেন সেখান থেকে ফিরে আসার আশা কম। তবু ভয়কে দমন করে তারা অভিযানে যান। কেউ ইতিহাস গড়ে ফিরে আসেন, কেউ বা হারিয়ে যান অতল সলিলে। কেন তাঁরা আর 5টা সাধারণ মানুষের মতো ঘরের 4 দেওয়ালের মধ্যে আটকে থাকতে পারেন না? তারা কি অন্য ধাতু দিয়ে গড়া, নাকি আর 5টা সাধারণ মানুষের মতোই রক্ত মাংসের মানুষ, তা আমি জানি না। আমাদের অভিযান তেমন কিছু নয়, নিছক কৌতূহল বশত একটা পোড়ো বাড়ির অনুসন্ধান এবং তাকে ঘিরে রটা অলৌকিক কার্যকলাপ সম্পর্কে সত্যাসত্য অনুধাবন। কিন্তু এই কয়েক ঘন্টায় বুঝলাম অ্যাডভেঞ্চার কি, আর কেনই বা মানুষ মৃত্যুর ভয়কে অগ্রাহ্য করে দুঃসাহসিক অভিযানে ঝাঁপিয়ে পড়তে পারে। যে অ্যাডভেঞ্চারের নেশা এই গণ্ডগ্রামে এসে চেপে বসল, তার শেষ কোথায় আমার জানা ছিল না। তবে তার শুরু যে এখান থেকেই হয়েছিল তা অনস্বীকার্য। জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলাম আমরা। বিরসা আমাদের জন্য মাটির গেলাসে করে মহুয়া নিয়ে এলো। না না, আমি এসব খাই না। নেশা বলতে ওই চা আর একটু এলাচ। কৌটোটা দেখিয়ে বললাম আমি। কোনো চিন্তা নেই, এতে কিছু মেশানো নেই, খাঁটি রস আছে, এটা শরীরে বল পাবে। আমরা গেলাসগুলো ধরলাম। কিছু থাক বা না থাক, মহুয়ার গন্ধেই অদ্ভুত একটা মাদকতা আছে। সত্যি, গেলাসটা খালি করার পর বুঝলাম এ পানীয়ে জোর আছে। সারা রাতের ক্লান্তি যেন নিমেষে উড়ে গেল। কেমন একটা বেশ ফুরফুরে ভাব। আরও খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বাড়ি ফিরলাম। অতীন্দ্রের সুস্থ হতে আরও দিন 2 লেগেছিল। তারপর জেনেছিলাম সেদিন কেন অতীন্দ্র ওই ঘরে গিয়েছিল, আর তারপর তার সাথে কি হয়েছিল। চাঁদটা কালো মেঘে ঢাকা পড়তেই মনে হলো কোত্থেকে একদল সুন্দরী রমণী এসে আমাদের পাশ দিয়ে কলহাস্য করতে করতে এগিয়ে গেল। ওই ভাঙাচোরা ঘরটা যেন কোনো জাদুদণ্ডের ছোঁয়ায় হঠাৎ পূর্ণ যৌবন লাভ করেছিল। সবই স্বপ্নের মতো লাগছিল আমার। আমি বিভোর হয়ে সেসব দেখছিলাম। এই বাড়ির বর্ণনা আমি বহুবার বাবার ডায়েরিতে পড়েছি, হুবহু এক। হঠাৎ আমার মনে হলো নিচের তলায় একদল মানুষ কিছু ভারী জিনিস যেন টেনে নিয়ে গেল। তারা চাপা গলায় ফিসফিসিয়ে কী সব বলা বলি করছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে সেদিকে নামলাম। দেখলাম শেষের ঘরটায় কিছু মহিলা আর পুরুষ মিলে একজন অচৈতন্য মেয়ে মানুষকে টেনে হিঁচড়ে একটা গর্তে ফেলে মাটি চাপা দিচ্ছে। এক পলক দেখেই বুঝতে পারলাম ওই মহিলা অপরূপ সুন্দরী। ফর্সা তার গায়ের রং, কোঁকড়ানো চুল, সারা মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত কোমলতা।
দেখলেই কেমন মায়া হয়। তার মাথার এক পাশে একটা ক্ষতচিহ্ন, তা দিয়ে রক্ত কপাল গাল বেয়ে গড়িয়ে পড়ে জমাট বেঁধে গেছে। বুঝতে বাকি রইল না, ওই সুন্দরী রমণীকে আগে কিছু দিয়ে আঘাত করে অচৈতন্য করা হয়েছে, তারপর তার দেহটা এখানে পুঁতে দেওয়া হচ্ছে। আমি কাল বিলম্ব না করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বাধা দিতে গেলাম, কিন্তু কাউকেই ধরতে পারলাম না। শক্ত মেঝেতেই ছিটকে পড়লাম। তারাও আমার উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে আগের মতোই অবলীলায় মাটি চাপা দিতে লাগলো। বুঝলাম এরা মানুষ নয়। আমি চুপ করে এক কোণে বসে থাকলাম। তারা কাজ শেষ করে কি একটা পেতে দিল ওর উপর। তারপর ওরা ঘর থেকে বার হতেই হঠাৎ কেমন একটা শব্দ কানে এলো। হাতে মশাল আর নগ্ন তলোয়ার নিয়ে একদল লোক হুড়মুড় করে প্রবেশ করলো বাগান বাড়িতে। বুঝলাম এরা ডাকাত। আমি তখনও বুঝতে পারছি না আমি স্বপ্ন দেখছি নাকি এগুলো সত্যি। আর সেই মুহূর্তে বন্দুকটাও আমার কাছে ছিল না, আর থাকলেও বিশেষ কিছু সুবিধা হতো বলে মনে হয় না। আমি ওখানে বসেই দেখতে লাগলাম সেই ধ্বংসলীলা। ঘরে যতজন ছিল সবাইকে একে একে হত্যা করলো তারা। চারিদিকে কাটা মুন্ডু আর প্রাণহীন রক্তমাখা দেহ পড়ে রইল। রক্তে ভেসে গেল সারা বাগান বাড়িটা। তারপর তারা প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। মূল্যবান যা কিছু ছিল সব তুলে নিল তারা। তবু তাদের খোঁজা শেষ হচ্ছিল না। মনে হচ্ছিল যার জন্য তাদের এখানে আসা সেই বিশেষ জিনিসটি তাদের এখনো হাতে লাগেনি। শেষের আগে আহত যে জনা কয়েক লোক বেঁচে ছিল তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। তারপর যেমন নিঃশব্দে এসেছিল তেমনি চলে গেল। এমন সময় একটা 10-12 বছরের মেয়ে রক্তাক্ত অবস্থায় এসে আমার হাতে কিছু একটা ধরিয়ে দিল, আর সাথে সাথে সেখানেই লুটিয়ে পড়ল। আর তারপরেই আমার মাথায় একটা ভীষণ জোরে আঘাত পড়ল। আমিও জ্ঞান হারালাম। জানি না যা দেখেছিলাম তা সত্যি নাকি সবই আমার অলীক কল্পনা। সেই জিনিসটা কি আছে? কেন থাকবে না? আমার জামার পকেটেই ছিল জিনিসটা। আর তারপর আমি ওটা ওই 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 ডায়েরিটাই রেখেছি। ডায়েরিটা থেকে একটা পুরনো কাগজ বার করে আমার হাতে দিল অতীন্দ্র। বাংলায় লেখা। অতীন্দ্র ভালো বাংলা বলতে পারলেও পড়তে পারে না। কাগজটা অনেক পুরনো এবং স্থানে স্থানে ছেঁড়া, লেখাগুলোও অস্পষ্ট। আমি একবার খুঁটিয়ে পড়ে নিয়ে জোরে জোরে ওদের পড়ে শোনালাম। প্রাণেশ্বর, জানি আর দেখা পাইবার উপায় নাই। ইচ্ছা ছিল আপনার শ্রীচরণে প্রাণ ত্যাগ করিব, কিন্তু তা বোধহয় আর হইবার নয়। লোকে আপনাকে কি মনে করে তার খোঁজ রাখি না, তবে আমার কাছে আপনি ভগবানের চাইতে কিছু কম নন। আমাকে নর্দমা হইতে তুলিয়া হৃদয়ে স্থান দিয়েছেন, আমার প্রাণ সম্মান রক্ষা করিয়াছেন। তাই এই প্রাণের মালিক শুধু আপনি। এ থাকিলেই কি আর চাইলেই বা কি। যাই হোক, কাজের কথায় আসি। হীরালালের কথা আর গোপন নাই, আর সেই গুপ্ত স্থানটিও গুপ্ত নাই। এক গভীর ষড়যন্ত্র চলিতেছে, কিন্তু মালতী আপনাকে নিরাশ করিবে না। প্রাণ দিয়াও গোপনীয়তা রক্ষা করিবে। আপনার হীরালাল আমার পুরাতন সখা, ঠুমরির কাছে গচ্ছিত করিয়া রাখিয়াছি। আশা করি বুঝিয়া গেছেন। এইটুকু রহস্য করিবার জন্য মার্জনা চাহিতেছি। কাজরির হাত দিয়াই পত্র পাঠাইলাম। আমার অন্তিম প্রণাম লইবেন। ইতি আপনার দাসী মালতী। তার নিচে লেখা আবার রবি ঠাকুরের কবিতার 2 ছত্র। কখন যে পথ আপনি ফুরালো,
সন্ধ্যা হলো যে কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। সমীর খুব গম্ভীরভাবে বলল, বাপের জন্মে শুনিনি ভূতেরা চিঠি দেয়। সব ঠিক তো, নাকি কেউ আমাদের সাথে মস্করা করছে? না 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 না, দুজনেরই একই ভুল হতে পারে না। আমিও তো ওই আত্মাদের অনুভব করেছি। আমার মনে হয় ওই বাড়ির কিছু অতৃপ্ত আত্মা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, মনে হয় কিছু বলতে চাইছে। হতে পারে। আর চিঠিটা যদি সত্যি হয় তবে তো ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। মালতী দেবী মোটেও বিশ্বাসঘাতকতা করেননি, তাকে খুনই করা হয়েছিল এবং তার মৃতদেহ ওই ঘরেরই কোথাও মাটির নিচে পোঁতা হয়েছিল। তাহলে ওই ডাকাত পড়ার ঘটনাটা সত্যি। অতীন্দ্রের কথা থেকে তো সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেই হিরেগুলো হয়তো এখনো ওখানেই আছে। দেখ, এইসব গাঁজাখুরি কথাবার্তা রাখ। 40 বছর আগে রাখা হিরে এখনো ও বাড়িতে গড়াগড়ি খাচ্ছে, এটা আবার হয়? গড়াগড়ি খেলে অযথা এতগুলো লোকের প্রাণ যেত। হিরে এমন কোথাও আছে যার সন্ধান এখনো কেউ পায়নি। আমার মনে হয় দিনরাত ওই সব আকাশ কুসুম কল্পনা করতে করতে অতীন্দ্র সেই রকমই কিছু স্বপ্ন দেখেছে। আর ওই চিঠি? আচ্ছা রমণী, ওই 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 জায়গাটা আরেকবার পড়ে শোনাবে? পালঙ্কের ওপর সোজা হয়ে বসল অতীন্দ্র। আপনার হীরালাল আমার পুরাতন সখা ঠুমরির কাছে গচ্ছিত করিয়া রাখিয়াছি। আমি আবার সেই অংশ পড়ে শোনালাম। অতীন্দ্র পাশের টেবিল থেকে একটা কাগজ কলম তুলে নিয়ে হিন্দিতে কথাগুলো লিখে নিয়ে বলল, আমি ভাবনা চিন্তা করে আজ রাতটা দেখছি, দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা। তারপর না হয় আর একদিন পাড়ি দেওয়া হবে সেই বাগান বাড়িতে। খেপেছ? প্রাণ নিয়ে ওই রাক্ষসের বাড়িটা থেকে ফিরে এসেছি এই ঢের, আর ওখানে যাওয়াটা মোটেও ঠিক হবে না। হ্যাঁ, ভুতুরে বাড়িতে রোজ রোজ যাওয়া কিন্তু নিরাপদ নয়। তাছাড়া অর্থের লোভ আমার নেই। অভিযান শুধু অর্থের জন্য হয় না বন্ধু, এর শেষ না দেখে আমি থামতে পারছি না। এই রাতটুকু আমায় সময় দাও, আমি একটা রাস্তা ঠিক পার করবই। রামু কাকা, চাটা দিয়ে যাবে? কথার মাঝে অতীন্দ্র একবার রামু কাকাকে হাঁক দিল। কিন্তু পুরাতন সখা মানে ঠুমরিটা কে? আর এতদিন পর তার সন্ধানই বা দেবে কে? যে তোমার হাতে চিঠিটা দিয়েছিল সে কি? না না, তার নাম খুব সম্ভবত কাজরি। আর আর সেও তো এখন মৃত। তবে এমন সময় রামু কাকা আর একজন ভৃত্যের সাথে গরম গরম সমোসা আর চা নিয়ে প্রবেশ করল। আমরা আলোচনা আপাতত স্থগিত রেখে সেদিকেই মনোনিবেশ করলাম। পরদিন আমরা আবার সেই জঙ্গলে গেলাম। প্রত্যাশা মতোই সমীর আর আসতে রাজি হয়নি। অতীন্দ্র বলেছে সে চিঠিতে দেওয়া ইঙ্গিত আন্দাজ করতে পেরেছে। তবে এর মাঝে খারাপ খবর হলো অতীন্দ্রের মা প্রভাদেবী কি করে এ বিষয়ে খোঁজ পেয়ে গেছেন। তিনি টেলিগ্রাম করে জানিয়েছেন কাল আসছেন। ফলে এই অভিযানের জবনিকা পতনের জন্য আমাদের হাতে এই একটা গোটা দিন। তাই বেশ সকাল সকাল বেরিয়েছি। সন্ধ্যের আগেই কাজ ছেড়ে ফিরে আসব। আর প্রাণের ঝুঁকি নিয়ে ও বাড়িতে রাত কাটানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া অতীন্দ্রের একটা কিছু হয়ে গেলে ওর মায়ের কাছে মুখ দেখানো দায় হবে। বীরসাকে আগেই খবর দেওয়া হয়েছিল। ভেবেছিলাম সেও হয়তো আর যেতে চাইবে না।
কিন্তু দেখলাম সে আগে থেকেই তৈরি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। এদের জাতটাই আলাদা। একবার যাকে আপন করে বসে তার জন্য জান কুরবান করতেও পিছু পা হয় না। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালাম। মিনিট 15-র মধ্যেই আমরা সেই বুড়োর কুটির পার করে ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়লাম। কিন্তু ঘন্টা 2 চলার পরও সেই স্থানের আর কোনো খোঁজ পেলাম না। আমরা কি তবে ভুল পথে চলে এলাম? সারাদিন 3 জন মিলে তন্ন তন্ন করে খুঁজেও সেই বাগান বাড়ির একটা ইটেরও দেখা পেলাম না। শেষে ফিরে আসার জন্য মন স্থির করলাম। আমার মনে হয় আমরা দিক ভুল করে ফেলেছি। চারপাশ ভালো করে নিরীক্ষণ করতে বলল অতীন্দ্র। তাই হবে, এবার ফিরে যাওয়াই ভালো। আমরা 3 জন নিরাশ হয়ে 3টে গাছের নিচে বসে পড়লাম। বাগান বাড়ির রহস্য বোধহয় আমাদের কাছে রহস্য হয়েই থেকে গেল। সূর্যের প্রখর আলো পশ্চিম আকাশে জমা হওয়া কালো মেঘের আড়ালে ধীরে ধীরে ডেকে যেতে লাগলো। আমরা উঠে দাঁড়ালাম। হঠাৎ পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম। খানিক দূরে গাছপাতার ফাঁকে যেন অস্পষ্ট একটা ভাঙাচোরা বাড়ি দেখা যাচ্ছে। ঠিক যেমন আগের দিন হঠাৎ করে উদয় হয়েছিল, আজও ঠিক তেমনই। আমার কেমন খটকা লাগলো। এসব কিছু সত্যি তো, নাকি কোনো মায়াজাল, নাকি সবই আমাদের অবচেতন মস্তিষ্কের কারসাজি? অতীন্দ্র উৎফুল্ল হয়ে বলল, আরে আরে ওটাই তো আমাদের বাগান বাড়ি। চলো চলো তাড়াতাড়ি চলো। কিন্তু ওখানে যেতে যেতেই তো সন্ধে নেমে যাবে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়। আবার বলছি, ওই ভুতুড়ে বাড়িতে রাতে যাওয়া কিন্তু নিরাপদ নয়। আমার আর মন সায় দিচ্ছে না। কিন্তু এত দূর এসে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া আমি বুঝতে পেরেছি হিরেটা কোথায় লুকানো। বলো কি? কোথায়? আমরা ঝুঁকে পড়লাম অতীন্দ্রের উপর। তানপুরায়। মানে আমার অনুমান যদি ঠিক হয়, তবে মল্লিকা দেবী হিরেটা কোথায় রাখতে পারেন তা আমি আন্দাজ করতে পেরেছি। কিন্তু মালতী দেবীর সখা ঠুমরির সাথে তার কি সম্পর্ক? অত বোঝানোর সময় এখন নয়। তবে আমার বিশ্বাস হিরে ওই ভাঙা তানপুরাগুলোর মধ্যেই আছে। না না, আমি মানতে পারছি না। এত বছর পর সেই হিরে সেখানেই থাকবে? হতেই পারে না। মহেন্দ্র নারায়ণ বাবু কলকাতা থেকে ফিরে নিশ্চয়ই সমস্ত ঘর খোঁজ করে তল্লাশি করেছেন। তারপরও বহুদিন ঘরটা ফাঁকা পড়েছিল। যদিও মেনে নিই যে ডাকাতরা খালি হাতে ফিরে গেছিল, তবুও প্রশ্ন থাকে, যারা মালতী দেবীকে খুন করেছিল তারাও তো কেউ সরিয়ে ফেলতে পারে। হতে অনেক কিছুই পারে, কিন্তু আমার মন বলছে সেই হিরে এখনো ওখানেই লুকানো আছে। কেউ তার সন্ধান করতে পারেনি, তাই ওরা এখনো আসেনি। তাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই হিরে। চলো তাড়াতাড়ি, কার্যসিদ্ধি করতে হবে। বাগান বাড়িতে ঢুকবার আগেই ঝুপ করে অন্ধকার নেমে গেল। বিকেল থেকেই আকাশের মুখ ভার। পশ্চিমের আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে, তাই অন্ধকারটা বেশ ঘন আর কেমন একটা গুমোট ভাব। যে কোনো সময় ভয়ঙ্কর কালবৈশাখী আছড়ে পড়তে পারে, যেন কারো আদেশের জন্য অপেক্ষা করে আছে। বাড়িটাতে পা দিয়েই বুঝলাম কেমন একটা হুলস্থুল কাণ্ড চলছে সেখানে। যেমন একসাথে অনেক লোক ইতস্তত ছুটে বেড়াচ্ছে। কিসের যেন একটা তুমুল ঝামেলা বেঁধেছে। দেখতে কিছুই পাচ্ছিলাম না, অথচ বেশ বুঝতে পারছি এ বাড়ির অধিবাসীরা
আমাদের উপর সন্তুষ্ট নয়। আমাদের এই দ্বিতীয়বার আগমনে তারা মোটেও খুশি হয়নি। অতীন্দ্র বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই ঘরটা চলো। আমরা তিনজন সন্তর্পণে পা ফেলে সেদিকেই এগোলাম। অতীন্দ্র কোনায় পড়ে থাকা ভাঙা তানপুরাগুলো একে একে দেখতে লাগলো। মেঝে ফেলে টুকরো টুকরো করে তাদের ভিতর অধীর হয়ে খুঁজতে লাগলো, কিন্তু তাতে বহুদিনের জমা ধুলো আবর্জনা ছাড়া আর কিছুই পেল না। এদিকে আমি বেশ বুঝতে পারছি এই কাজটা এ ঘরের অধিবাসীদের একদম পছন্দ হচ্ছে না। রাগে তাদের চোখ ক্রমশ জ্বলে উঠছে। যে কোনো মুহূর্তে একটা চরম বিপদ ঘটতে পারে। হঠাৎ সারা বাড়িটা কেঁপে উঠল। ছাদ থেকে ছোট বড় চাঙড় ভেঙে পড়তে লাগলো, আর জোরে জোরে হাওয়া বাতাস বইতে শুরু করলো। হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছিল এসব কিছু। এই চক্রগ্রহ থেকে বেরোনো আর সম্ভব কিনা জানি না। আমি অতীন্দ্রকে টেনে ঘর থেকে বার করে তাড়াতাড়ি সিঁড়ির দিকে ছুট লাগালাম, সাথে বীরসাও। আমাদের চোখের সামনে আদিকালের বাড়িটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো। আমরা পড়ি কি মরি করে বাইরে ছুটে আসতে লাগলাম। কয়েকটা ইটের আঘাতে আমরা কিছুটা ঘায়েলও হয়েছি। বন্দুক টর্চগুলো পড়ে গেছে, তোলবার সময়টুকু পাইনি। জমা আর অন্ধকারে শুধু বড় বড় পা ফেলে আমরা অন্ধের মতো ছুটছি। কিন্তু রাস্তা কই? কোন পথে ঢুকেছিলাম আমরা? সে পথ আর খুঁজে পাচ্ছি না। চারপাশ থেকে শুধু সমবেত অট্টহাসির শব্দ কানে আসছে। কি ভয়ঙ্কর সে হাসি! বীরসা ভয়ার্ত গলায় বলল, ছোট কর্তা, এখান থেকে কি কিছু নিয়েছেন? ফেলে দিন, তাড়াতাড়ি ফেলে দিন। না, নেবার মতো কিছুই পেলাম না। আমি বললাম, সেই চিঠিটা। অতীন্দ্র, তাড়াতাড়ি ওটা ফেলে দাও। ভাই, হীরের মায়া ছেড়ে এবার প্রাণের মায়া করো। অতীন্দ্র পকেটটা হাতড়ে দেখল চিঠিটা নেই। সে কাঁপা কাঁপা গলায় বলল, চিঠিটা নেই, বোধহয় কোথাও পড়ে গেছে। তবে আর বোধহয় বাড়ি ফেরা হলো না। ঘরটা ক্রমশ ভেঙে পড়তে লাগলো। এই ইট পাথরের বাড়িটাতেই চিরকালের মতো সমাধিস্থ হয়ে থেকে যাব আমরা। হয়তো ওদের দলেই ভিড়ে যাব। হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন সেই অপূর্ব সুন্দরী রমণী। তার মাথার ডান পাশে একটা গভীর আঘাতের চিহ্ন, ঠিক যেমন অতীন্দ্র বলেছিল। তিনি পরম মমতায় আমাদের দিকে চাইলেন। তার টানা টানা চোখে অদ্ভুত এক মায়া। ইনি বোধহয় মালতী দেবী। তিনি হাত চানি দিয়ে আমাদের ডাকতে ডাকতে আগে আগে হাওয়ায় ভেসে চলতে লাগলেন, আর আমরা তাকে অনুসরণ করে পেছনে পেছনে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে লাগলাম। মুহূর্তে থেমে গেল সেই ভয়ঙ্কর অট্টহাসির রোল, আর দপ করে জ্বলে উঠল এক জোড়া করে চোখ। কি সাংঘাতিক সে দৃশ্য! বুকের রক্ত যেন জমাট বেঁধে যেতে চাইছিল। হৃৎপিণ্ড জবাব দিতে চাইল, কিন্তু আমরা থামলাম না। কতক্ষণভাবে চলেছি জানি না। এক সময় আমরা সেই গোলক ধাঁধা থেকে বাইরে বেরিয়ে এলাম। সেই বাড়িটা ততক্ষণে হুড়মুড় করে ভেঙে পড়েছে। হঠাৎ যেমন সেই রমণী দৃশ্যমান হয়েছিলেন, কিছু দূর চলার পর তেমন করেই হঠাৎ আবার মিলিয়ে গেলেন। পড়ে থাকলাম আমরা তিনজন, অন্ধকার বনে অসহায় অবসন্ন অবস্থায়। শরীর আর সাথ দিচ্ছিল না। আমরা একটা বড় গাছের তলায় শরীর এড়িয়ে বসে পড়লাম। সারা শরীরে অসম্ভব ব্যথা। স্থানে স্থানে ঝরে গিয়ে রক্ত চুইয়ে পড়ছে। জামা কাপড়ের অবস্থাও ততই বচ। অতীন্দ্র ভেঙে পড়েছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, অর্থই অনর্থের মূল। ওই কটা হীরের জন্য কতগুলো জীবন গেল।
আমরাও মরতে মরতে বেঁচেছি, আর নয়, আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয়। সত্যি নিরাপদ নয়, কারণ ততক্ষণে আমাদের ঘিরে ফেলেছে একদল হায়না। আগের দিন গুলি খেয়ে বোধহয় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের চোখ জলজল করছে। ক্রমাগত চাপা গর্জন করতে করতে তারা সেদিনের বদলা নিতে এগিয়ে আসছে আমাদের দিকেই। আজ আমাদের হাতে কোনো অস্ত্রও নেই, শরীরও অবসন্ন, আঘাতে জর্জরিত। এদের আহার হওয়া ছাড়া আর কোনো উপায় দেখলাম না আমি। তবু একবার শেষ চেষ্টা করতে চাপা গলায় অতীন্দ্র আর বীরসাকে বললাম, মাচিস আছে তোমাদের কাছে? আছে। একমাত্র আগুনই হয়তো আমাদের এদের হাত থেকে রক্ষা করতে পারে। না, বলল বীরসা। না, কিচ্ছু নেই, আর বাঁচার কোনো পথ নেই আমাদের। তোমরা আমায় ক্ষমা করো, তোমাদের এই পরিণতির জন্য আমিই দায়ী। ক্লান্ত অবসন্ন গলায় বলল অতীন্দ্র, না, আমরা নিজেরাই এই পরিণতির জন্য দায়ী। কিন্তু আক্ষেপ নেই, অ্যাডভেঞ্চার এমনই হয়, তবে অসহায়ের মতো আত্মসমর্পণ করব না আমরা। ঠিক বলেছ বন্ধু, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা হার মানব না। মা, তুমি আমায় ক্ষমা করো, আর হয়তো দেখা হলো না। ভাঙা শরীর নিয়ে পায়ের কাছে পড়ে থাকা দুটো শুকনো ডাল কুড়িয়ে উঠে দাঁড়ালাম আমরা। আয়নাগুলো ততক্ষণে অনেক সামনে এসে পড়েছে। শন শন করে হাওয়া বইছে, চারপাশ অন্ধকার, শুধু ওদের চোখ ভাটার মতো চলছে, যেন অনেকগুলো আগুনের গোলা ঘিরে ফেলেছে আমাদের। যে কোনো মুহূর্তে ওরা ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপর। হঠাৎ হঠাৎ আমাদের পেছনে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখা গেল। শুকনো ডাল পাতায় অল্প সময়ের মধ্যেই সে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের লেলিহান শিকার সামনে হায়নাগুলো খানিকক্ষণ থমকে দাঁড়ালো। তারপর আগুনের তেজ বাড়তে ভয়ার্ত কণ্ঠে কুই কুই করতে করতে ছুটে পালালো। আমরা স্বস্তির শ্বাস নিলাম, আর বীরসা সর্বগ্রাসী আগুনের ভয়াল শিকার দিকে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল। লাল আগুনের আলোয় তার মুখে এক অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠল। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। প্রথমটায় বুঝতে না পারলেও পরে সব বুঝলাম। তার আগে বীরসার উপস্থিত বুদ্ধি আর বন্ধু বৎসলতার তারিফ না করে পারলাম না। আমাদের কথার মাঝে কখন সে পড়ে থাকা দুটো পাথর তুলে নিয়ে সেগুলো প্রাণপণে ঘষে আগুন জ্বালিয়েছে। শুকনো পাতায় আগুন ছড়াতে সময় নেয়নি, ফলে সাথে সাথে হায়নারা চম্পট দিয়েছে। কিন্তু সে আগুন এখন আমাদের আয়ত্তের বাইরে। ঝোড়ো হাওয়া আর শুকনো ডাল পাতায় সে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগলো। সামনাসামনি কোনো জলাশয়ও নেই, অজয় নদীও অনেকটা দূরে। এই জঙ্গল ওদের কাছে মায়ের মতো। এর উপরই নির্ভর করে আছে ওদের জীবন জীবিকা, সব কিছু। নিজের হাতে এই অপকর্মটা করে পশ্চাতাপে ভেঙে পড়েছে বীরসা। আমি আকাশের দিকে তাকিয়ে ভগবানকে ডাকতে লাগলাম। তারপর বীরসার কাঁধে হাত রেখে বললাম, সব বোধহয় এখনো শেষ হয়ে যায়নি বীরসা। আকাশের অবস্থা দেখো। মারাংবুরু ঠিক রক্ষা করবেন তার প্রিয় এই জঙ্গলকে, কিন্তু এখন আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। বীরসা ডাল পাতা নিয়ে কোনো রকমে একটা মশাল বানিয়ে ফেলল। তারপর আমরা চলতে শুরু করলাম। পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ের বেগ, আগুনও বেশ ছড়িয়ে গেছে। কানে আসছে নানা জীবজন্তুর আর্তনাদ।
নিজেদের জীবন বাঁচাতে আমরা হয়তো এদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। নিজেকে বড় ছোট বলে মনে হতে লাগলো। সেই পাগলা বুড়োর ঝুপড়িটার কাছে আসতে তুমুল বৃষ্টি নাম, সাথে সাথে ঘন বজ্রপাত। মশালটাও খানিকক্ষণ দপদপ করে নিভে গেল। বীরসা বলল, ওর কুটিরেই আজ আমরা আশ্রয় নেব। এই অন্ধকারে আর বৃষ্টিতে এগোনো সম্ভব নয়। কিন্তু অতীন্দ্র যেতে রাজি নয়। এমন সময় দেখলাম সেই বুড়ো একটা হ্যারিকেন নিয়ে দুয়ারে এসে দাঁড়ালো। সে আমাদের দেখেই হাসতে লাগলো। কি রে, হীরা পেলি? বীরসা কোনো প্রত্যুত্তর না করে বলল, কাকা, আজকে রাতটা আশ্রয় দিতে হবে। ছোট কর্তার শরীরটা ভালো নেই, গ্রাম এখনো অনেকটা দূরে। বুড়ো কোনো উত্তর করল না। আমি আর অতীন্দ্র ধরাধরি করে বীরসার সামনে এসে দাঁড়ালাম। অতীন্দ্র বলল, বিরসা, আমি ঠিক আছি। অতীন্দ্র সামনে যেতেই পুরো হ্যারিকেনটা তুলে ধরল। তারপর ভূত দেখার মতো চমকে উঠে হ্যারিকেনটা ঘরের ভেতরে এক পাশে নামিয়ে ছুটে এসে কাঁদতে কাঁদতে অতীন্দ্রের পায়ে এসে পড়ল। আমায় আমায় ক্ষমা করেন কর্তা, আমি অন্যায় করেছি, আমায় আমায় ক্ষমা করেন। আমরা কিছুই বুঝলাম না। অতীন্দ্র তাকে তুলে শান্তভাবে বলল, আপনি তো কিছু করেননি, আর আপনি ক্ষমা চাইছেনই বা কেন? বীরসা বলল, এই জলে ভিজলে সবার অসুখ করবে, চলো ঘরে গিয়ে বসি। বুড়ো করজোড়ে সম্মতি জানালো। আমাদেরও আর কোনো উপায় ছিল না। আমরা ছোট্ট কুটিরটায় প্রবেশ করলাম। বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, আর একবার করে বিদ্যুতের আলো চারপাশ ঝলসে দিয়ে যাচ্ছে। সাথে সাথে কান ফাটানো শব্দ। সারা জঙ্গল নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। মাথা টোকাটুকি করে ক্লান্ত হয়ে পড়া গাছগুলো শান্ত হয়ে বৃষ্টির জলে ভিজছে। দূরে আর কোনো আগুনের শিখা চোখে পড়ল না। বুক থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল। হয়তো কোনো শুভ শক্তি রক্ষা করছে এই বনকে। কিন্তু তখনও জানা ছিল না যে আমরা সুস্থ শরীরে ঘরে ফিরতে পারবো কিনা। আর এই বুড়োরই বা হলো কি? সে অতীন্দ্রকে দেখে এমন চমকে উঠল কেন? ঘরে ঢুকতেই বুড়ো আবার একই রকম ভাবে অতীন্দ্রের পায়ের কাছে পড়ল। আমায় ক্ষমা করেন কর্তা, আমি অন্যায় করেছি, পাপ করেছি। আমি সে বিশ্বাসঘাতক, যে ঠাকুমান সিং এর সাথে হাত মিলাইছিলাম। মালতীবালা কোনো দোষ করে নাই কর্তা, কোনো দোষ করে নাই। মানে কি বলছেন আপনি? আর আমি আপনার কর্তা হতে যাব কেন? এই আলো আঁধারিতে বুড়ো অতীন্দ্রকে জমিদার মহেন্দ্র নারায়ণ রায় ভেবে বসেছে। বুড়ো অসংলগ্নভাবে যা বলল তা সহজ ভাষায় সাজিয়ে বললে দাঁড়ায়, মহেন্দ্র নারায়ণ রায় একবার এখানের কুখ্যাত ডাকু মান সিংকে ছল চাতুরি করে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। বিচারে তার 10 বছরের কারাবাস হয়েছিল, কিন্তু বেশি দিন তাকে আটকে রাখা যায়নি। সে জেল থেকে পালিয়ে যায়, আর তারপরই তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় যে কোনো উপায়ে জমিদার মহেন্দ্র নারায়ণ রায়ের উপর বদলা নেওয়া। এই সময় সে খবর পায় কিছু মূল্যবান হিরে মহেন্দ্র নারায়ণ রায়ের হাতে এসে পৌঁছেছে। কিছু হিরে ইংরেজ সরকারকে উপঢৌকন দিতে তিনি কলকাতা পাড়ি দিচ্ছেন, আর কিছু রেখে যাচ্ছেন গোপনে। মহেন্দ্র নারায়ণ রায়ের সাথে তার নিজস্ব লেটেল ছাড়াও জনা কয়েক বন্দুকধারী ইংরেজ সৈন্য ছিল, তাই তাকে আক্রমণ না করে বাকি হীরের দিকেই
ডাকু মান সিং মনোনিবেশ করে। সে গোপনে খোঁজ নিয়ে জানতে পারে হিরে এই বাগান বাড়িতেই আছে। ব্যাস, তার ইচ্ছে ছিল মালতীবালা আর হিরে দুই তুলে নিয়ে যাওয়ার, তাতে মনের মতো একটা জবাব দেওয়া যাবে মহেন্দ্র নারায়ণকে। কিন্তু তখন এই বাগান বাড়িতে ঢোকা সহজ ব্যাপার ছিল না। সদর দরজা বন্ধ করে দিলে কারো সাধ্য ছিল না ভেতরে ঢোকার। তাই সে আমাকে হাত করে, কারণ বাগান বাড়ির কোনো দারোয়ান বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিল না। আর বাগান বাড়ির এক দারোয়ান মঙ্গল সিং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। কথা ছিল কাজ উদ্ধার হলে আমারে যা অর্থ দেওয়া হবে তাতে সারা জীবন আমাকে আর কোনো কাজ করতে হবে না। আমি জানতাম মঙ্গলকে কিছুতেই রাজি করানো যাবে না, তাই আমার পরামর্শেই তাকে সেদিন রাস্তা থেকেই মান সিংহের লোকেরা তুলে নিয়ে যায়। তবে তবে মঙ্গলকে যে ওরা মেরে ফেলবে আমি জানতাম না। আর তার বদলে সেদিন কাজে আমি গেছিলাম। আমি বার কয়েক মঙ্গলের সাথে বাগান বাড়ি গেছিলাম, তাই কেউ আমায় সন্দেহ করেনি। এদিকে সবার অজান্তে বাগান বাড়িতে শুরু হয়েছিল আর এক খেলা। এক গভীর ষড়যন্ত্র হয়েছিল সেদিন। ডাকু মান সিং আসার আগেই মালতী বালাকে খুন করেছিল কামিনী বালারা। মালতী বালার সৌন্দর্যে গুণে সবাই তাকে ঈর্ষা করত। মালতী বালা আসার পর কর্তা বাবু আর কারো দিকে ফিরেও যাইতেন না। তাই বাগান বাড়ির কয়েকজনকে হাত করতে কামিনী বালার বেশি সময় লাগে নাই। বোধহয় তারা হিরের খবরও জেনে গেছিল। তারা সবাই মিলে মালতী বালাকে খুন করে হীরাগুলো ভাগ করে নেবার পথ দিয়ে হেঁটেছিল। তারপর মালতী বালার দেহটা গায়েব করে দিয়ে সব দোষ তার ঘাড়েই চাপিয়ে দেওয়া হতো। আমি এসব বুঝেছিলাম পরে। এমন সময় ডাকু মান সিং এসে পৌঁছায়। আমি ঢোকার ব্যবস্থা করে দিই। মান সিং সব দারোয়ানদের বন্দি করে ফেলে। আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেই হীরের সন্ধান পাই নাই। তখন ডাকু মান সিং রাগে সবাইকে একে একে মেরে ফেলে, কিন্তু হীরের সন্ধান কেউ দিতে পারেনি। আমারেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি কথা দিই কাউকে কিছু জানাবো না। আমি যে সেদিন বাগান বাড়িতে ছিলাম এ খবর ডাকু মান সিং ছাড়া আর যারা জানতো তারা আর কেউই বেঁচে ছিল না বলে আমাকে কেউ সন্দেহ করেনি। কিন্তু ওই হীরের লোভ ছাড়তে পারিনি আমি, তাই মাঝে মধ্যে যেতাম সেখানে। আর একদিন রাতে সেখানে গিয়া অবাক হয়ে দেখি সেখানে গান হচ্ছে, ছমছম নাচ হচ্ছে। আমি নাচ ঘরে প্রবেশ করি। দেখি বড় কর্তা, সাথে মালতী বালা। আমি ভয় পেয়ে যাই। নাচ গান থেমে যায়। তারপর আমার সামনে এসে দাঁড়ায় মঙ্গল। ওরা সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আঙুল তুলে বলতে থাকে, সে শব্দে কি যে হয়ে গেল, আমি যেন পাগলের মতো হয়ে গেলাম। কানে হাত চাপা দিলেও সে শব্দ আমার পেছু ছাড়ছিল না। আমি ওখানেই জ্ঞান হারাই। তারপর থেকে আমার আর কিছু মনে নাই। আমায় ক্ষমা করেন কর্তা, আমায় ক্ষমা করেন, বিশ্বাস করেন আমি জানতাম না ওরা সবাইকে মেরে ফেলবে। কর্তা আমায় ক্ষমা করেন। আপনি আমার বাবার বয়সী, দয়া করে আমার পায়ে পড়বেন না।
আর আমি ক্ষমা করারই বা কে? যা অন্যায় করেছেন তার শাস্তি বোধহয় এতদিনে ভোগ করে ফেলেছেন। এবার নিজের গ্রামে ফিরে যান, সব ভুলে ভালোভাবে বাঁচুন। বুড়োর কাঁধে হাত রেখে আন্তরিকতার সাথে কথাগুলো বলল অতীন্দ্র। রাতে আর কোনো অঘটন ঘটেনি। বুড়োর মুখের কথা সব শুনতে শুনতে রাত পার হয়ে যায়। বুড়োও অনেকটা হালকা বোধ করে। তার স্মৃতিশক্তি যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে থাকে। এদিকে ঝড় জলও কখন থেমে গেছে। পূব আকাশ ফর্সা হয়ে আসছে। পাখিরা কিচমিচ করতে করতে ডানা ঝাপটাতে ঝাপটাতে বাসা থেকে বেরিয়ে আসছে। আমরাও উঠে দাঁড়ালাম। আজ অতীন্দ্রের মা চলে আসবেন, আর তিনি কোনো মতেই আবার এই ভুতুরে বাগান বাড়িতে আসার অনুমতি দেবেন না। তবে হিরেগুলো গেল কোথায়? বিকেলে প্রভাদেবী পৌঁছালেন। আমি তখন অতীন্দ্রদের বাড়িতেই। একজন স্থানীয় চিকিৎসক আমাদের দেখছেন। ক্ষতস্থানগুলো ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন খেতে। তাতে ব্যথাও অনেকটা কমেছে। আর দুপুরে ঘুমটা ভালো হওয়ায় বেশ ঝরঝরে লাগছিল। বীরসা বাড়ি ফিরে গেছে প্রাথমিক চিকিৎসার পর। প্রভাদেবী এসেই আমাকে ধন্যবাদ জানালেন আর অতীন্দ্রকে বকাবকি শুরু করলেন। অতীন্দ্র প্রভাদেবীকে সব বোঝানোর চেষ্টা করল, কিন্তু তিনি এত কিছু শুনতে রাজি ছিলেন না। বাগান বাড়িতে যাওয়াটাতে তিনি মেনে নিতে পারেননি। কোনো দায়িত্বজ্ঞান সম্পন্ন মা চাইবেনই না তার ছেলে পারিবারিক কেচ্ছা নিয়ে নাড়াচাড়া করুক। সে একটা আলাদা সময় ছিল। বর্তমানে লোপ পেয়েছে জমিদারি প্রথা, তার সাথে লোপ পেয়েছে তাদের আচার ব্যবহার। তিনি কাতর স্বরে বললেন, পুত্রবধূ হিসেবে তোমার মৃত ঠাকুরদার বদনাম করা আমার কাছে পাপ। তিনি যা করেছেন তার কাজকে কোনো দিনই মেনে নিতে পারেননি তোমার বাবা। তিনি আজীবন সেই শোষিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাদের মঙ্গলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। আমিও তো তাই চাই। সেই হিরেগুলোর আসল মালিক এখানকার মানুষজনরাই। আমিও সেই টাকা এখানকার মানুষজনের মধ্যেই বিলিয়ে দিতে চাই। আমি তাদের জন্যই সেই হিরেগুলো উদ্ধার করতে চেয়েছিলাম মা। হিরে? কোন হিরে? সেই হিরে তো কবেই ওই বিশ্বাসঘাতক বাইজে নিয়ে পালিয়ে গিয়েছে। সেটাই তো তোমাকে জানাতে চাইছি মা। মালতী দেবী নির্দোষ, তাকে খুন করা হয়েছিল। কি আজে বাজে বকছিস? অতীন্দ্র আগাগোড়া সমস্ত ঘটনা তার মাকে শোনালো। চিঠিটা হারিয়ে গেছে। ওতে লেখা ছিল হিরে আছে মালতী দেবীর কোনো পুরাতন সখা ঠুমরির কাছে। একজন শিল্পীর কাছে তার সাধনার যন্ত্রই তার পরম বন্ধু। আর সেই হিসাবে দেখতে গেলে ঠাকুরদার কথা বাদ দিলে মালতী দেবীর সখা হওয়া উচিত তাঁর তানপুরা। আর পুরাতনকে উল্টালেও তনপুরা অর্থাৎ তানপুরা হয়। সেটা সহজে বোঝার জন্যই পুরাতন কথাটি তিনি যোগ করেছিলেন, এটাই আমার মনে হয়। আর খুব সম্ভবত তিনি তার তানপুরাটির নাম দিয়েছিলেন ঠুমরি। তাই আমি ভেবেছিলাম সেই হিরে মালতী দেবীর তানপুরার মধ্যেই আছে। কিন্তু ওখানে পড়ে থাকা কোনো তানপুরার মধ্যেই হিরেগুলো ছিল না। তার মানে হয় আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। পুরাতন সখা বলতে তাহলে তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন, যেটা সম্ভবত তিনি আর আমার ঠাকুরদাদা জানতেন। অথবা সেই তানপুরা অন্য কারোর হাতে পৌঁছেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলে প্রভাদেবী অতীন্দ্রকে মাঝপথে দাঁড় করালেন। তারপর খানিক ভেবে বললেন, তোর কথা যদিও আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, তবে
মাধবীবালার তানপুরা? হ্যাঁ, সেটা তো আমাদের এখানেই আছে, তাই তো মনে হয়। বলো কি, কোথায় সেটা? আমরা দুজনেই প্রায় লাফিয়ে উঠলাম। প্রভাদেবী একটা চাবির গোছা বার করে এগিয়ে চললেন। আমরা তাকে অনুসরণ করলাম। জমিদার বাড়ির একটা বড় ঘর মহেন্দ্র নারায়ণ বাবুর জন্য বরাদ্দ। তার ব্যবহার্য সমস্ত জিনিস ও ঘরে রাখা। ওই দুর্ঘটনার পর মহেন্দ্র নারায়ণ বাবু মালতী দেবীর স্মৃতিস্বরূপ তার তানপুরাটা এ ঘরে নিয়ে এসেছিলেন। মানুষ হিসেবে তিনি যাই হন, তাঁর এবং মালতী দেবীর ভালোবাসা নিখাত ছিল। আমরা সে ঘরে ঢুকলাম। বেশ বড়সড় ঘর, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পুরনো আমলের নানা রকম জিনিসপত্র। ঘরের বেশিরভাগ জিনিসই সাদা চাদরে ঢাকা, তবে সব কিছুই বেশ পরিপাটি করে রাখা। অতীন্দ্রের বাবা সত্যেন্দ্র নারায়ণ রায় মাঝে মাঝে এখানে এসে বসতেন। বাবার ব্যবহার্য জিনিসপত্রগুলো নেড়ে চেড়ে দেখতেন। মাকে হারিয়েছিলেন খুব ছোটবেলায়। বাবাই ছিলেন তার কাছে সব কিছু। বাবাকে বড় ভালোবাসতেন তিনি, যদিও তাদের মতের খুব একটা মিল ছিল না। বাবা যাদের কাছ থেকে জোর করে করের টাকা কেড়ে আনতেন, ছেলে গোপনে তাদেরই অন্ন বস্ত্রের ব্যবস্থা করতেন। প্রভাদেবী আঙুল বাড়িয়ে ঘরের ডান দিকে একটা টেবিলের উপর ঢাকা দেওয়া একটা বস্তুকে দেখালেন। সাদা চাদরের ঢাকা সরাতেই একটা সুন্দর তানপুরা চোখে পড়ল, ঠিক যেমনটা সেদিন বাজাতে দেখেছিলাম মালতী দেবীকে। তানপুরার গায়ে ছোট্ট একটা রূপার পাত বসানো, তাতে লেখা ছোট্ট উপহার, আর তার নিচে লেখা মহেন্দ্র নারায়ণ রায়, অর্থাৎ মহেন্দ্র নারায়ণ বাবুই কোনো এক সময় এই তানপুরা উপহার দিয়েছিলেন মালতী বালাকে। অতীন্দ্র তানপুরাটা তুলে নাড়িয়ে দেখল, কিন্তু ভেতরে কিছু আছে বলে মনে হলো না। সে মেঝের উপর তানপুরাটা নামিয়ে নিখুঁতভাবে লক্ষ্য করতে লাগলো। হঠাৎ নিচের গোল মতো অংশটা, যেটাকে তুম্বা বলে, তার পেছন দিকে একটা দাগের মতো চোখে পড়ল। জায়গাটা পরিষ্কার করতেই বোঝা গেল এই অংশটা কেটে জড়ানো হয়েছে। ওই জায়গাটা আবার কাটা হলো। তারপর অতীন্দ্র হাতে টেনে একটা ছোট্ট লাল কাপড়ের পুঁটলি বার করল। পুঁটলিটা ভেতরে আঠা দিয়ে সাঁটানো ছিল। ওই কাপড়ের পুঁটলিটা উপর করতেই তা থেকে বেরিয়ে পড়ল প্রায় 30টা স্ফটিকের মতো ঝকঝকে উজ্জ্বল হিরে। বলেন কি, তানপুরার ভেতরেই ছিল হিরে? আর সেই তানপুরা বুকে আগলে মহেন্দ্র নারায়ণ রায় পড়ে থাকলেন, অথচ হিরে পেলেন না? তা জানি না দাদু ভাই, তবে আমার মনে হয় হিরে হারানোর থেকেও মালতী দেবীকে হারানোতেই তিনি বেশি কষ্ট পেয়েছিলেন। হিরে হারানোর দুঃখে তিনি মারা যাননি, কারণ ওই কটা হিরে ছাড়াও তার জমিদারি কম ছিল না। তিনি মালতী দেবীকে হারিয়েই মুহ্যমান হয়ে পড়েছিলেন। মালতী দেবী তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন, এটা তিনি মেনে নিতে পারেননি। গল্প হিসেবে খুব ভালোই, কিন্তু বিশ্বাস করা কঠিন। কোনো প্রমাণ আছে কি? এ তোমাদের ভারী অন্যায় দাদু ভাই। এতক্ষণ তো বেশ মন দিয়ে শুনছিলে, যেই শেষ হয়ে গেল অমনি খুঁত ধরা শুরু করলে। সব কিছু কি প্রমাণ করা যায়? হ্যাঁ, তবে একটা প্রমাণ আমার হাতের কাছেই আছে। কি? এই যে। বলে ডান হাতের অনামিকাতে জলজল করা আংটিটা দেখালেন রমণী দাদু। প্রভা দেবী সাহসিকতার পুরস্কার স্বরূপ আমাদের সকলকে একটা করে হিরে হাতে তুলে দেন, আর কথা দেন বাকিগুলো উপযুক্ত মূল্যে বিক্রয় করে এই অনুন্নত এলাকার উন্নয়নের কাজে ব্যয় করবেন, এবং তাই করেছিলেন।
আর ওই বাগান বাড়ি? ওহ বাবা, তোমাদের প্রশ্নের শেষ নেই দেখছি। ওই ঘটনার পর আর কেউ সেই বাগান বাড়ি সচক্ষে দেখেনি। তবে লোকে বলে আজও ওখানে মুজরা বসে, গান হয়, নাচ হয়। প্রতি রাতে হয় না, যেদিন হয় সেদিন ওখানে কেউ যায় না। একটা পশু পাখিও ওদিকে পা মারায় না। সেদিন ওনারা আসেন। শেষ হলো আমাদের আজকের গল্প বাগান বাড়ি রহস্য। গল্প লেখক পার্থ সারথী পরামানিক, গল্প কথক এবং সমীর সুমিত, গল্পের সূত্রধার এবং রমণী দাদু আমি সায়ন, অতীন্দ্র রাহুল, বীরসা দীপঙ্কর, পাগলা বুড়ো পার্থ অরণ্যদেব, অতীন্দ্রের মা নবনীতা, মালতী মধুরিমা, মঙ্গল সূর্য। পর্ব পরিচালনায় আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী পার্থ সারথী পরামানিককে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।